অর্কিড ফুলের রাজ্যে রয়েছে এর বিশ্বজোড়া খ্যাতি। প্রাচীন অনেক দার্শনিক অর্কিডের সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। পরাশ্রয়ী এই সপুষ্পক উদ্ভিদটি ছাদ, বারান্দা বা ঘরের কোণা যে কোনো জায়গারই শোভা বাড়ায়। এমনই রঙিন আর সুগন্ধি সব প্রজাতির অর্কিড নিয়ে ছাদ বাগান করেছেন তানিয়া সুলতানা। একটি দুটি করে অর্কিডের রাজ্য গড়ে তুলেছেন তানিয়া। কোনোটি টবে, কোনোটি গাছের গুঁড়িতে, কোনোটি আবার কাঠের উপর। কিছু গাছে ফুল ফুটেছে, বেশিরভাগই ফুল ফোটার অপেক্ষায়। তানিয়ার বাগানের শখ ছোটবেলা থেকেই। কানাডায় ছিলেন বেশ কয়েক বছর। সেখানে পড়াশোনা ও চাকরি নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। 2012 সালে দেশে ফিরে সন্তানদের কথা চিন্তা করে ক্যারিয়ার নিয়ে আর ভাবেননি তানিয়া। সে সময় নিজের স্বকীয়তা হারিয়ে ফেলার শঙ্কা ভর করতে থাকে মনে। সেই হতাশা কাটাতেই বারান্দায় বাগান করা শুরু। সেখান থেকেই তানিয়ার আজকের এই ছাদ বাগান। 2013 সালে শুরু হলেও তানিয়ার বাগানে অর্কিডের আগমন ঘটে 2018 সালে। বর্তমানে তার সংগ্রহে আছে 150 প্রজাতির অর্কিড। এর মধ্যে আছে ডেনড্রোবিয়াম, ক্যাটালিয়া, ফ্যালোনোপসিস, ল্যাটাসিটাম, ভ্যান্ডা, হয়া ইত্যাদি। দিনের বেশিরভাগই এই অর্কিডের রাজ্যে গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটান তানিয়া। এক একটি গাছের চারা বা বীজ থেকে শুরু করে ফুল ফোটা পর্যন্ত সব পর্যায়ে থাকে তার হাতের সুনিপুণ ছোঁয়া। তানিয়া জানান, প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য আলাদা, তাদের যত্নও ভিন্ন। অর্কিডের যত্ন আসলে বুঝতে হয় যে অর্কিডটা কেনার পরে কিংবা সংগ্রহ করার পরে সেটার ভ্যারাইটিটা কেমন, সেই ভ্যারাইটি কিভাবে কেমন থাকতে পছন্দ করে, ওর রোদ বেশি পছন্দ নাকি পানি বেশি পছন্দ, কতটুকু আলো পছন্দ করে। যেমন ফ্যালোনোপসিস জাতীয় গাছ যেগুলো আছে সেগুলো রোদে রাখা যাচ্ছে না, যায় না। সো বারান্দায় এমন একটা জায়গা যাতে সরাসরি রোদটা না পড়ে, খুব অল্প পরিমাণ রোদ হলেই হচ্ছে। আবার ভ্যান্ডা জাতীয় যে গাছগুলো আছে সেগুলো তারা যেমন যে পরিমাণ রোদও পছন্দ করে, তারা আবার পানিটাও পছন্দ করে। তো এমন একটা জায়গায় রাখতে হয় যেখানে দুটো জিনিসই তারা পাচ্ছে। তো সেইভাবে হচ্ছে প্রথমত জানতে হবে সংগ্রহ করার পরপরই যে আমার গাছটা কি চায়, গাছটা কোন পরিবেশে থাকতে পছন্দ করে সেটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তো সেন্সিটিভ অর্কিডগুলো হচ্ছে বাইরে থেকে আনার পরে দেখা যাচ্ছে যেগুলো কুল গ্রোয়িং, আমাদের যেহেতু ওয়ার্ম কান্ট্রি, সেখানে সমস্যা হয় বেশ কিছু সেট আপ করতে। তো তখন যতটুকু সম্ভব তাদেরকে সেই রকম একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করি আমরা। যেমন আমার ফ্যালোনোপসিসগুলো বারান্দায় আমি এমন একটা জায়গায় রেখেছি যেখানে আলো বাতাস যথেষ্ট চলাচল করে, কিন্তু সরাসরি রোদটা একদমই পড়ে না। আর ক্রাউন রোড হয় অনেক সময়, বৃষ্টি পানিতে জমে যায়। বৃষ্টি পানি কিংবা পানি যদি বাড়তি হয় সেটা গাছের উপরের দিকে যেই ক্রাউনটা থাকে, ক্রাউনে অনেক সময় পানি জমে থাকলে, একটু লম্বা সময় ধরে পানি জমে থাকলে সেই জায়গায় একটা ক্রাউন রোড হয়। তো সেখানেও চিন্তা করতে হবে যে আপনি গাছটাকে এমন একটা জায়গায় রাখবেন যাতে পর্যাপ্ত প্রচুর পরিমাণে পানি ওখানে জমে না থাকে, জলাবদ্ধতাটা না হয়। তো সেভাবে গাছের ব্যাপারগুলো বোঝা, গাছের প্রয়োজনটা বোঝা, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া, এগুলো খুব জরুরি। অর্কিডের মিডিয়া হিসেবে মাটির পাত্র, নারিকেলের ছোবড়া, কাঠ, গাছের ডাল ইত্যাদি ব্যবহার করেন তানিয়া। বলেন, অমসৃণ যে কোনো কিছু অর্কিডের মিডিয়া হিসেবে ব্যবহার করা যায়। গাছের খাবার হিসেবে প্রাকৃতিক উপাদানই বেশি ব্যবহার করেন তানিয়া। চাল ধোয়া পানি, পেঁয়াজের খোসা ভেজানো পানি, চা পাতার পানি, ডিমের খোসা, কলার খোসা ইত্যাদি জৈব সার হিসেবে খুব ভালো কাজ করে বলে জানান তিনি। বাগানের বেশিরভাগই থাইল্যান্ড ও ভারতের হাইব্রিড অর্কিড। দেশীয় অর্কিড কেনার জন্য সবাইকে নিরুৎসাহিত করেন তিনি। দেশীয় অর্কিড আমাদের একটা প্রাকৃতিক সম্পদ, সেটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের। খুবই স্বল্প সংখ্যক মানুষ মুনাফালাভী হচ্ছে দেশীয় অর্কিড বাজারে বিক্রি করে খুবই স্বল্প দামে, কিন্তু এই অর্কিডগুলো আসলে অনেক দামি, যেহেতু এটা আমাদের প্রাকৃতিক সম্পদ। এখন আমাদের উচিত হবে লোকাল অর্কিডগুলো না কেনা, লোকাল অর্কিডগুলো প্রকৃতিতেই বাড়তে দেওয়া। কারণ একটা গাছ হতে অনেক সময় লাগে, যেটা আমরা যদি টিস্যু কালচারে করতে যাই, টিস্যু ল্যাবে করতে যাই, সেটা অনেক অনেক লাখ লাখ টাকার ইনভেস্টমেন্টের ব্যাপার। তো সেটা ন্যাচারালি এমনিতেই হচ্ছে, সেটা তাই অনেক মূল্যবান একটা জিনিস। আমাদের খুব অল্প কিছু লাভ হয় যারা সেল করেন 200-300 টাকায়,
কিন্তু এভাবে করতে গিয়ে দেখা যাচ্ছে যে উজাড় হয়ে যাচ্ছে বন, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এক সময় দেখা যাবে যে আমাদের লোকাল অর্কিড আসলে কিছুই থাকবে না, এটা আমাদের মেনে নেওয়া উচিত না। তো আমার অনুরোধ থাকবে সবার কাছে যে আপনারা লোকাল অর্কিড আপনারা কিনবেন না, লোকাল অর্কিড লোকালেই থাকুক। আপনারা হাইব্রিড অর্কিড কেনেন, এগুলো টেকসই, এগুলো বছরে অনেকবার ফুল দেয়, কিন্তু লোকাল অর্কিড আসলে একবারে বেশি ফুল দেয় না। তো আমরা কেন এই গাছটাকে এনে আমরা মারবো? এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা বিগিনার তারা অল্প টাকার জন্য এই গাছগুলো কেনেন, কিন্তু এই গাছগুলোকে বাঁচিয়ে রাখা আসলে খুব কঠিন। আমি নিজে আজকে 6-7 বছর ধরে অর্কিড করছি, আমারই এখনও লোকাল অর্কিডে আমি সেরকমভাবে সাফল্য পাইনি। এটা আসলে একটা আবহাওয়ার একটা ব্যাপার। ঢাকায় আমাদের লোকাল অর্কিড তেমন ভালো হয় না, সেটা হয়তো সিলেটে হয়, কারণ এনভায়রনমেন্টটা একটু ডিফারেন্ট। তো যারা বিগিনার তাদের জন্য এটা আসলে খুব বড় একটা চ্যালেঞ্জ, এই অর্কিডগুলোকে সেট করা। আমি প্রচুর ইনবক্সে আমি মেসেজ পাই, এই অর্কিডটা কিনেছি আপু কীভাবে সেট করব, কিন্তু আমি দেখি যে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই পারে না বিগিনাররা। তো আমার রিকোয়েস্ট, আপনারা লোকাল অর্কিড কিনবেন না, লোকাল অর্কিড লোকালেই থাকতে দেন, সেগুলো প্রকৃতিতেই বিরাজ করুক। আপনারা হাইব্রিড অর্কিড কেনেন, হাইব্রিডে অনেক ভ্যারাইটি আছে, হাইব্রিডে বছরে কয়েকবার ফুল দিবে এবং সেই ফুল দীর্ঘস্থায়ী হয়। লোকাল অর্কিড কিন্তু বেশি দিন দীর্ঘস্থায়ীও হয় না। যারা নতুন বাগান করতে চান তাদের জন্য তানিয়ার পরামর্শ, গাছ কেনার আগে অবশ্যই সে গাছ ও বাড়ির পরিবেশ সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। অর্কিডের যত্ন আসলে বুঝতে হয় যে অর্কিডটা কেনার পরে কিংবা সংগ্রহ করার পরে যে সেটার ভ্যারাইটিটা কেমন, সেই ভ্যারাইটি কীভাবে কেমন থাকতে পছন্দ করে, ওর রোদ বেশি পছন্দ নাকি পানি বেশি পছন্দ, কতটুকু আলো পছন্দ করে, সেইভাবে জেনে গাছটাকে আগে সেট করতে হয় যে আমি কোথায় রাখবো গাছটা। যেমন ফ্যালানোপসিস জাতীয় গাছ যেগুলো আছে সেগুলো রোদে রাখা যাচ্ছে না, যায় না। সো বারান্দায় এমন একটা জায়গা যাতে সরাসরি রোদটা না পড়ে, খুব অল্প পরিমাণ রোদ হলেই হচ্ছে। আবার ভ্যান্ডা জাতীয় যে গাছগুলো আছে সেগুলো তারা যেমন যে পরিমাণ রোদও পছন্দ করে, তারা আবার পানিটাও পছন্দ করে। তো এমন একটা জায়গায় রাখতে হয় যেখানে দুটো জিনিসই তারা পাচ্ছে। তো সেইভাবে হচ্ছে প্রথমত জানতে হবে সংগ্রহ করার পরপরই যে আমার গাছটা কি চায়, গাছটা কোন পরিবেশে থাকতে পছন্দ করে সেটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তো সেনসিটিভ অর্কিডগুলো হচ্ছে বাইরে থেকে আনার পরে দেখা যাচ্ছে যেগুলো কুল গ্রোয়িং, আমাদের যেহেতু ওয়ার্ম কান্ট্রি সেখানে সমস্যা হয় বেশ কিছু সেট আপ করতে। তো তখন যতটুক সম্ভব তাদেরকে সেই রকম একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করি আমরা। যেমন আমার ফ্যালানোপসিসগুলো বারান্দায় আমি এমন একটা জায়গায় রেখেছি যেখানে আলো বাতাস যথেষ্ট চলাচল করে, কিন্তু সরাসরি রোদটা একদমই পড়ে না। আর ক্রাউন রট হয় অনেক সময় বৃষ্টি পানিতে জমে যায়, বৃষ্টি পানি কিংবা পানি যদি বাড়তি হয় সেটা গাছের উপরের দিকে যেই ক্রাউনটা থাকে, ক্রাউনে অনেক সময় পানি জমে থাকলে, একটু লম্বা সময় ধরে পানি জমে থাকলে সেই জায়গায় একটা ক্রাউন রট হয়। তো সেখানেও চিন্তা করতে হবে যে আপনি গাছটাকে এমন একটা জায়গায় রাখবেন যাতে পর্যাপ্ত মানে প্রচুর পরিমাণে পানি ওখানে জমে না থাকে, জলাবদ্ধতাটা না হয়। তো সেভাবে গাছের ব্যাপারগুলো বোঝা, গাছের প্রয়োজনটা বোঝা, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া, এগুলো খুব জরুরি। তানিয়ার ছাদ বাগানে অর্কিড ছাড়াও রয়েছে বেশ কয়েক ধরনের গাছ। বাগানকে কয়েকটি ভাগে ভাগ করেছেন তিনি। এক পাশে অর্কিডের বেশ বড় সংগ্রহ, আরেক পাশে অর্কিডের ছোট্ট একটি সংগ্রহ। এছাড়াও রয়েছে পর্তুলিকা কর্নার, সবজি, ফুল ও ফলের আলাদা আলাদা কর্নার। ইটকাঠের এই শহর সবুজায়নে প্রতিটি নাগরিক নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তানিয়া। যার বাড়িতে যেটুকু জায়গা আছে, যতটুকু অবসর সময় আছে, তা দিয়ে বাগান করতে পারলে পরিবেশের পাশাপাশি নিজের জীবনেও প্রশান্তি পাওয়া যায়। তবে দিন দিন শহরে বাগানীদের সংখ্যা বাড়ছে বলে জানান তিনি। নিজের মনের প্রশান্তির জন্য বাগান করলেও ভবিষ্যতে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে এই জ্ঞানকে কাজে লাগাতে চান তিনি। গৃহকর্মীদের অর্কিড চাষ প্রশিক্ষণ দিয়ে তাদের আত্মনির্ভরশীল করার স্বপ্ন তানিয়া সুলতানার।